দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনের। দর্শক, হরমুজ প্রণালীতে কি ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? কারণ আমেরিকা ইরানের উপরে নৌ ব্লকেড আরোপ করেছে, আর ইরান বলেছে মার্কিন সেনারা হরমুজ প্রণালীতে থাকা অবস্থায় এক ফোঁটা তেলও তারা বের হতে দেবে না। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আমেরিকা। তারা ইরান এবং ইয়েমেনের কাছে যে সমস্ত পণ্য রপ্তানি করা উচিত নয়, নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত পণ্য রপ্তানি ঠেকানোর ব্যাপারে যথেষ্ট কার্যকর ভূমিকা নিচ্ছে না। আর চীন জবাবে বলেছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আমেরিকা শুরু করেছে এটা ঠিক হয়নি, দ্রুত এই যুদ্ধ বন্ধ করা উচিত। এদিকে ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনীর মধ্যে এবং গোয়েন্দা সংস্থার মধ্যে আরও সম্পর্ক ঘনিষ্ঠ করা, সমন্বয় করার ব্যাপারে যে প্রস্তাব দিয়েছে মার্কিন রিপাবলিকান দল, সেই প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যান করেছে এবং আটকে দিয়েছে ডেমোক্রেটিক সিনেটররা। আরেকটি খবর হচ্ছে ইরান থার্মোনিউক্লিয়ার বোমা বানিয়েছে কিনা এটা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। থার্মোনিউক্লিয়ার বোমা মানেই হচ্ছে হাইড্রোজেন বোমা। একটা হাইড্রোজেন বোমায় কমপক্ষে 50 মেগাটন শক্তি থাকতে পারে। 50 মেগাটন মানে কয়েক হাজার পরমাণু বোমার সমান। আসলে বাস্তবতা কি ইরান এই হাইড্রোজেন বোমার অধিকারী হয়েছে কিনা? এপাশে মধ্যপ্রাচ্যে নতুন করে সৌদি আরব, ইয়েমেন যে সংঘাত শুরু হয়েছে, এই প্রেক্ষাপটে এখন পাকিস্তান কি মধ্যস্থতার ভূমিকা থেকে যুদ্ধে জড়িয়ে যাবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম যে আলোচনা করতে চেয়েছি সেটি হচ্ছে যে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে আমেরিকান টাইম মঙ্গলবার বিকেল অর্থাৎ গতকাল রাত থেকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এই নৌ অবরোধ আরোপ করার মানে হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো তেলবাহী জাহাজ বা কোনো জাহাজ যেতে পারবে না। আমেরিকার সেনাবাহিনী ঠেকিয়ে দেবে, আটকে দেবে। আর ইরান জবাবে বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের যদি কোনো জাহাজ চলাচল করতে না পারে তাহলে এই হরমুজ প্রণালীতে কারো জাহাজ চলবে না, এক ফোঁটা তেলও এই পথ দিয়ে বাইরে যেতে পারবে না। তাহলে এখানে প্রশ্ন আসছে, দুই দেশ যখন এই রকম অবস্থানে, তখন অনেক বড় ভয়ঙ্কর কোনো যুদ্ধ হরমুজ প্রণালীতে হতে যাচ্ছে কিনা? এর জবাবে আমি বলবো অবশ্যই এই রকমের বড় একটা আশঙ্কা আছে। এরই মধ্যে সংঘাত কিন্তু কম বেশি হচ্ছে। এ কয়েকদিন তো আমেরিকা যে হামলা চালিয়েছে তা বেসিক্যালি হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই হামলা চালিয়েছে। হামলাগুলো সব হয়েছে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এই এরিয়া দিয়ে বন্দর আব্বাস, বুশের, সিরিক দ্বীপ, কেশব দ্বীপ, কিশ দ্বীপ, হরমুজগান প্রদেশ, চবাহার, খুজেস্তান প্রদেশ অর্থাৎ দক্ষিণ এলাকা, যেটা এই এলাকায় একটু ভিতরে কোথাও কোথাও ঢুকেছে, ইরানের মধ্য অঞ্চলে ঢুকে গেছে। কখনো কখনো ইরানের উত্তর অঞ্চলে বা তেহরানের দিকে হামলা চালানোর চেষ্টা হয়েছে, সেটা অল্প স্বল্প। কিন্তু মূল ঘটনা যা ঘটেছে, আমেরিকার পক্ষ থেকে যুদ্ধ যা হামলা চালানো হয়েছে, সেগুলো হলো ইরানের দক্ষিণ অঞ্চলে। এই দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিস্টেম, ড্রোন ফ্যাসিলিটি, এরপরে তাদের সামরিক বাহিনীর অনেক উপস্থিতি, অবস্থান, এগুলো আছে। হরমুজ প্রণালী না, শুধু পুরো পারস্য উপসাগর ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরো পারস্য উপসাগরের উত্তর পাড় হচ্ছে ইরানের একা। সেক্ষেত্রে এই সাগর পাড়ি দিয়েই অনেক দুষ্কৃতকারী শত্রু বাহিনী ইরানের ভিতরে ঢুকে যেতে পারে। এছাড়া এই সাগরের অপর প্রান্তেই মার্কিন বাহিনীর এত অবস্থান ছিল। ফলে ইরানকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হয়েছে যে হরমুজ প্রণালী এলাকা না, শুধু পুরো চবাহার
থেকে, অর্থাৎ পাকিস্তানের সীমান্ত থেকে একেবারে ইরাক কুয়েত সীমান্ত পর্যন্ত এই পুরো অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রাখতে হয় ইরানকে তার নিজের সেফটির জন্য। এই জায়গা থেকে অনেক সামরিক অবস্থান আলটিমেটলি দক্ষিণ অঞ্চল আছে, ইরানের দক্ষিণ অঞ্চলে আছে। আর সেইগুলো লক্ষ্য করেই গত কয়েকদিন ধরে আমেরিকা বারবার হামলা চালাচ্ছে। এর জবাব দিতে গিয়ে ইরানকেও মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে, বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ওমানেও মার্কিন অবস্থানে ইরান হামলা চালিয়েছে। এবং গত রাতে যে হামলা হয়েছে, গত রাতে প্রচুর হামলা করেছে আমেরিকা, ইরানও জবাব দিয়েছে। এবং আমরা যা খবর পাচ্ছি, বাহরাইনের যে শেখ ইসা বিমান ঘাঁটি, আমেরিকার যে বিমান ঘাঁটি আছে সেখানে, এবং যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এটা মোটামুটি একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। কুয়েতেও ব্যাপক হামলা হয়েছে। তারপরে জর্দানের প্রিন্স সুলতান এয়ারবেজ এবং প্রিন্স হাসান এয়ারবেজ, এই সমস্ত জায়গায় মারাত্মক রকমের হামলা চালিয়েছে ইরান। কারণ এখন আর বসে থাকার কোনো সুযোগ নেই। অ্যাকচুয়ালি আমেরিকা কিন্তু ইরানের দক্ষিণ অঞ্চলে হামলা করে ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়ে, যাতে ফ্রন্ট লাইনটা ভেঙে পড়ে, এরপরে কিন্তু স্থল অভিযান চালানোর একটা চেষ্টা করতে পারে, এরকম প্ল্যান আছে বলে জানা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা ইরানের ভেতরে স্থল অভিযান চালাবে না, হয়তো অন্য কেউ চালাবে, তার মানে কুর্দি বা আরো কিছু সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে ঢুকিয়ে দেবে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যা বলছে এখানে তার বিপরীত ঘটবে। ওরা তো থাকবেই, কুর্দি আর আরো যে সমস্ত ইরান বিরুদ্ধে যে সমস্ত উগ্রপন্থী গেরিলা গোষ্ঠী আছে তারা হয়তো থাকবে। তার সাথে অবশ্যই ইসরায়েল এবং আমেরিকার সেনারা ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর চেষ্টা করবে। যদি স্থল অভিযান চালায়, তবে স্থল অভিযান চালালে ইরান আগেই বলে রেখেছে আমেরিকা এবং ইসরায়েলের কবরস্থান হবে ইরানের মাটি। লাশের পর লাশ পড়বে, হাজার হাজার অগন্তি লাশ পড়বে। যাই হোক, তো হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অবরোধ পাল্টা অবরোধের যে সমস্ত ঘটনা ঘটছে, তাতে আসলেই অনেক বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। যখন এইরকম প্রেক্ষাপট, তখন বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়েছে যে ইরান নাকি 35টি হাইড্রোজেন বোমা বানিয়েছে। থার্মোনিউক্লিয়ার বোমা বলে এটাকে, বা হাইড্রোজেন বোমা। পরমাণু বোমার চেয়ে হাইড্রোজেন বোমা অনেক অনেক বেশি শক্তিশালী। তার কারণ হচ্ছে যে পরমাণু বোমা যেভাবে ফিউশন ঘটায়, বিস্ফোরণ ঘটায়, হাইড্রোজেন বোমা পরমাণু বোমা ব্যবহার করে প্রাথমিক কাজটা করে বাদ বাকি শক্তি অর্জন করে অন্য কায়দায়। আমেরিকা জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা ব্যবহার করেছিল তার শক্তি ছিল 15 কিলোটন, আর নাগাসাকিতে যেটা মেরেছিল সেটা শক্তি ছিল 21 কিলোটন। তার ধ্বংসযোগ্য ক্ষমতা তো আমরা কম বেশি দেখেছি। এখন আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশের হাতে যে সমস্ত ছোট ছোট পরমাণু বোমা আছে, তার শক্তি এর চেয়ে কয়েক গুণ বেশি। বাস্তব কথা হচ্ছে, রাশিয়ার হাতে যে সমস্ত সবচেয়ে বেশি শক্তিশালী পরমাণু বোমা আছে, তার সবচেয়ে বেশি শক্তি হচ্ছে 500 থেকে 800 কিলোটন। হিরোশিমা নাগাসাকিতে ব্যবহার হয়েছিল 15 থেকে 21 কিলোটন শক্তির বোমা। আর রাশিয়ার কাছে যে সমস্ত সবচেয়ে পরমাণু বোমা, যে সমস্ত শক্তিশালী বোমা আছে, তার শক্তির মাত্রা হচ্ছে 500 থেকে 800 কিলোটন। আর একটা হাইড্রোজেন বোমা, যে হাইড্রোজেন বোমা, টিজার হাইড্রোজেন বোমা যেটা পরীক্ষা করেছিল রাশিয়া, তার শক্তি হচ্ছে 50 মেগাটন। 1000 কিলোটনে 1 মেগাটন, 50,000 কিলোটন ছিল ওই টিজার বোমার শক্তি। 50,000 কিলোটনে কত বোমা হয় পরমাণু বোমা, আপনারা চিন্তা করেন। টিজার যে বোমার পরীক্ষা করেছিল রাশিয়া, সেটার মূল টার্গেট ছিল 100 মেগাটন শক্তি দিয়ে এই বোমা বানানো হবে, কিন্তু তার ধ্বংসযজ্ঞ এবং তেজস্ক্রিয়তা এত মারাত্মক হবে, সেটা অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যাবে। এই জন্য অর্ধেকে নামিয়ে আনা হয়। 1000 কিলোটন দিয়েও যদি একটা পরমাণু বোমা বানানো হয়, তাহলে 50টা পরমাণু বোমার সমান একটা হাইড্রোজেন বোমা রাশিয়া যেটা পরীক্ষা করেছিল। কিন্তু বেশিরভাগ পরমাণু বোমার যে
সাইজ বা যে শক্তি তাতে 100 কিলোটনের ভেতরে এখন বেশিরভাগই রাখা হয়। তো পৃথিবীতে 9টি পরমাণু শক্তিধর দেশের কাছে পরমাণু বোমা যাদের কাছে আছে, এই 9টি দেশের কাছে 12,183টি সম্ভবত পরমাণু বোমা আছে। তো এই সমস্ত পরমাণু বোমা যা মাত্র কয়েকটা হাইড্রোজেন বোমার সমান। বলা হচ্ছে ইরানের কাছে 35টি হাইড্রোজেন বোমা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টার সত্যতা নিশ্চিত করা কঠিন। ইরানের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার কোনো ঘোষণা দেয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত ইরান ঘোষণা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বলার কোনো সুযোগ নেই যে হ্যাঁ ইরানের কাছে পরমাণু বোমা আছে বা হাইড্রোজেন বোমা আছে। তবে আমি আবারও বলি, ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির যিনি সাবেক প্রধান ছিলেন, পরে তিনি মেজর জেনারেল হয়েছিলেন, মেজর জেনারেল আমির আলী হাজিজাদে, তিনি একসময় বলেছিলেন গত বছর 12ই জুন যখন ইরান আমেরিকার যুদ্ধ শুরু হয়, সম্ভবত তার কয়েকদিন আগে বলেছিলেন যে ইরানের কাছে পরমাণু প্রযুক্তির চেয়েও বড় কিছু আছে। তাহলে হাইড্রোজেন বোমা যদি পরমাণু বোমার চেয়ে বেশি কিছু হয়, এবং অবশ্যই তাই, তাহলে ইরানের কাছে হাইড্রোজেন বোমা আছে ধরে নেওয়া যায়। অথবা তাদের কাছে এমন মিসাইল বা এমন অস্ত্র আছে যা ব্যবহার করলে একটা শহর কয়েক সেকেন্ডের ভেতরে টোটাল ইলেকট্রনিক ডিভাইস অকেজো করে ফেলতে পারে। ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে না, কিন্তু ইলেকট্রনিক ডিভাইসগুলো অটোমেটিক অকেজো হয়ে যাবে। তাহলে ইরান তো এই ধরনের শক্তির অধিকারী আছে, ইরান বলছে এটা। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইরানের কাছে যে সমস্ত সামরিক শক্তি আছে তা দিয়ে আমেরিকাকে মোকাবেলা করার মতো অবস্থা আছে, এটা মোটামুটি বোঝা যায়, বলা যায়। সেক্ষেত্রে আমেরিকা চাইলেই ইরানকে ধ্বংস করে দিয়ে একটা কিছু করে ফেলবে এমনটা না। হ্যাঁ, ইরানকে তারা যেহেতু বাগে আনতে পারছে না, নত স্বীকার করাতে পারছে না, সেক্ষেত্রে তারা হয়তো ফাইনালি পরমাণু বোমা ব্যবহার করলেও করতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু সেটা করলেও হয়তো পরিণতি ভিন্ন রকম হবে। আমরা এখনই বলবো না বা বলতে পারছি না কি হবে, কিন্তু ইরান এ সমস্ত সবকিছু মাথায় রেখেই সামনে এগোচ্ছে বলে আমার কাছে মনে হয়। ইরানের সামনে এই কথা নিশ্চয়ই আছে যে আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে পরমাণু বোমা আছে, তারা তো পরমাণু বোমা ব্যবহার করতে পারে, তখন আমরা কি করব? এই বিষয়টা নিশ্চয়ই ইরানিদের মাথায় আছে। যাই হোক, আমরা এখন অন্য প্রসঙ্গে একটু আলাপ করি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার রাষ্ট্রদূত ওয়ালস তিনি বলেছিলেন, অভিযোগ করেছেন যে ইরান এবং ইয়েমেনের কাছে যে সমস্ত পণ্য রপ্তানি করা নিষিদ্ধ, চীন সেগুলো মানছে না। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে চীন সহযোগিতা করছে না। চীন এই বিষয়টি অস্বীকার করেছে। চীনের যে রাষ্ট্রদূত সানলেই তিনি বলেছেন যে চীন এগুলোতে সহযোগিতা করছে না, বরং এর চেয়ে বড় বাস্তবতা হচ্ছে, এটা যতটা জরুরি তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে, বড় জরুরি হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যে আমেরিকা যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধটা শুরু করাই উচিত, এটার নৈতিক কোনো ভিত্তি নেই, এবং এই যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ থামানো উচিত। তার মানে চীন কিন্তু সরাসরি এই যুদ্ধের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিল এবং পরিষ্কার অবস্থান নিল। এখন চীনের এই অবস্থানের প্রেক্ষাপটে পরিস্থিতি আসলে কত দূর যায়, কি হয় সেটা দেখার ব্যাপার। চীন কিন্তু গত 2 দিন আগে দুটো মেসেজ দিয়েছে। একটা মেসেজ আমেরিকাকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন চীনকে যে চীন যদি আমেরিকা থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে চীনের উপরে 100% শুল্ক আরোপ করা হবে। চীন বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে তোমরা 100% কেন 200% দাওগে, অথবা যত খুশি দাওগে, আমরা আমাদের মতো করব, আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বর চর্চা করব, তোমরা যা পারো করো, তোমরা আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করতে এসো না। এছাড়া সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তাকে চীনা প্রেসিডেন্ট বলেছেন যে তোমাদের মধ্যপ্রাচ্যের তেল গ্যাস যদি রাখতে চাও, এই সম্পদটা অক্ষত যদি রাখতে চাও, তাহলে ইরানের উপরে আমেরিকার হামলা বন্ধ করার ব্যবস্থা করো। আমেরিকাকে বলো তারা যেন ইরানের উপর হামলা বন্ধ করে। চীনের মেসেজ কিন্তু এগুলো। তার মানে চীন ক্রমেই তার অবস্থান পরিষ্কার করছে ইরানের পক্ষে, এবং এটা করতেই হবে। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে। আমেরিকা ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনীর সাথে একেবারে মার্জ হয়ে যেতে চেয়েছিল, অর্থাৎ আমেরিকার যে গোয়েন্দা
ইসরায়েলের সেই গোয়েন্দা, অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দাদের হাতে যত তথ্য থাকবে সমস্ত সব তথ্য আমেরিকাকে দেবে, আর আমেরিকাও একই কাজ করবে ইসরায়েলের সাথে, অর্থাৎ সমন্বয়টা একদম অঙ্গাঙ্গিভাবে মিশে যাবে, জড়িত হয়ে যাবে। এবং সামরিক বাহিনীর যে সক্ষমতা, আমেরিকার হাতে যে অস্ত্র থাকবে তাই থাকবে ইসরায়েলের হাতে, এরকম। এই প্রস্তাবটা নিয়ে আলোচনা শুরুর কথা ছিল কংগ্রেসে। এ নিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা এর চরম বিরোধিতা করেছে, প্রত্যাখ্যান করেছে। তাতে সিনেটে এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট পড়েছে 50টি, আর প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 46টি। এই প্রস্তাবটা সিনেটে পাশ করার জন্য ভোট দরকার ছিল 60। 100 ভোটের ভেতরে 60টি দরকার ছিল, কিন্তু এই প্রস্তাব পাশ হলো না। তার মানে এই প্রস্তাব সম্ভবত আর প্রতিনিধি পরিষদে আলোচিত হতে পারবে না, এটা আইনে পরিণত হতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এখনো ডেমোক্র্যাটরা ইসরায়েলের পক্ষে একদম অন্ধভাবে চলে যায়নি, এবং এই ইরান যুদ্ধকেও তারা সমর্থন করছে না। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এই বিল এবং সামরিক ব্যয় বাজেট বাড়ানোর ব্যাপারে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, সিনেট দুটোই নাকচ করে দিয়েছে। সামরিক বাজেট বাড়ানো এবং আরো কাজ করলে, প্রস্তাবগুলো পাশ হলে ডোনাল্ড ট্রাম্প অবলীলায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে পারত, কিন্তু সেই সুযোগটা সম্ভবত তিনি পাচ্ছেন না, অন্তত সিনেট থেকে। সুপ্রিয় দর্শক, আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে মোটামুটি একটা সংঘাত হয়ে গেছে, এবং সংঘাত আরো বেশি মারাত্মক হতে পারে। ইয়েমেন কিন্তু সৌদি আরবের আকাশের উপরে অবরোধ আরোপ করেছে। তারা বলেছে সৌদি আরবের আকাশে কোনো দেশ যেন বিমান পরিচালনা না করে। যতক্ষণ পর্যন্ত ইয়েমেনের আকাশের উপর থেকে অবরোধ প্রত্যাহার করে না নেবে সৌদি আরব, ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের আকাশের উপরে এই অবরোধ থাকবে। তার মানে হচ্ছে সৌদি আরবের আকাশে যদি কোনো দেশ বিমান পরিচালনা করে, সেই সমস্ত বিমানে হামলা চালাতে পারে ইয়েমেন ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে। তাহলে যুদ্ধ কিন্তু দুই পক্ষের ভেতরে আরো মারাত্মক আকার ধারণ করবে, অনিবার্য হয়ে উঠবে। এর ভেতরে যদি কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে যদি পরিস্থিতি সামাল না দেওয়া হয় এবং একটা মীমাংসায় না আসা হয়, তাহলে কিন্তু যুদ্ধ ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে অনিবার্য হয়ে উঠবে। যদি ইয়েমেনের সাথে সৌদি আরবের যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে পাকিস্তানকে সৌদি আরবের পক্ষে যুদ্ধে জড়িয়ে যাবে, তার মানে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে। সম্প্রতি সৌদি আরবের সাথে পাকিস্তানের যে চুক্তি হয়েছে তাতে কিন্তু তাই বলা আছে যে সৌদি আরবের উপরে কোন দেশের হামলা পাকিস্তানের উপর হামলা বলে ধরে নেওয়া হবে, আর পাকিস্তানের উপর হামলা সৌদি আরবের উপর হামলা বলে ধরে নেওয়া হবে। তা সৌদি আরবের সাথে যদি ইয়েমেনের যুদ্ধ হয়, তাহলে তো পাকিস্তান এখানে আলটিমেটলি জড়িয়ে যেতে বাধ্য। অথচ পাকিস্তান ছিল মধ্যস্থতাকারীর ভূমিকায়, এবং সারা বিশ্বে সে কিন্তু একটা সম্মানজনক অবস্থায় চলে গিয়েছিল, তার একটা আলাদা মর্যাদার আসন অলরেডি তৈরি হয়ে গেছে। এই অবস্থায় সৌদি আরব যদি ইয়েমেনের সাথে যুদ্ধ শুরু করে, তাহলে পাকিস্তান কিন্তু সেই মর্যাদা হারিয়ে যুদ্ধে যোগ দেওয়া দেশ হিসেবে পরিগণিত হবে। পাকিস্তান এই কাজটা করবে কিনা এবং পাকিস্তান এই পরিস্থিতি এড়ানোর জন্য কি করতে পারে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এখন এই যে পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার একটা কৌশল মনে হচ্ছে, তাহলে এই কৌশলটা কারা করলো? ইসরায়েল কিন্তু চাইছে না পাকিস্তান মধ্যস্থতা করুক, ভারত কিন্তু চাইছে না মধ্যস্থতা করুক, আরো কোন দেশ হয়তো এরকম চাইছে না, সংযুক্ত আরব আমিরাতও চাইছে না। তাহলে আসলে পেছন থেকে কলকাঠি নাড়ছে কে, এবং পাকিস্তান এই জায়গায় আসলে কি করবে? এই প্রশ্ন রেখেই আমি আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আরেকটু প্রশ্ন করি, পাকিস্তানকে আসলে এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য পেছন থেকে আসলে কারা কলকাঠি নাড়ছে, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক লাইভ নিউজ। আজকে 16ই জুলাই সবশেষ আপডেট সংবাদ জানাচ্ছি আজকের লাইভে। গতকাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তার মধ্যে রয়েছে ইরানের কাশেম দ্বীপ, ইরানের বন্দর আব্বাস এবং ইরানের আহবাজ এলাকার একটি হসপিটাল। মার্কিন হামলার পর হসপিটালের 211 জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, কিন্তু তার পরপরই শুরু হয় ইরানের পাল্টা হামলা। ইরানের পাল্টা হামলার প্রথম টার্গেট ছিল ইরাকের
কুর্দিস্তান এলাকার এরবিল শহর, সেখানে শুধু কুর্দিদের ঘাঁটি নয়, মার্কিন কনসুলেটও হামলা চালায় ইরানের ড্রোন। অন্যদিকে ইরান তারপর টার্গেট করে বাহরাইন, তারপর টার্গেট করে জর্ডান এবং সবশেষ টার্গেট করে কুয়েত। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় কুয়েতে একটি আমেরিকার সি র্যাম আর্লি ওয়ার্নিং রাডার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরান। এই সি র্যাম হলো কাউন্টার রকেট আর্টিলারি অ্যান্ড মর্টার ডিফেন্স, অর্থাৎ নিচ দিয়ে শর্ট রেঞ্জে যেই সব ড্রোন কিংবা মিসাইল আসার চেষ্টা করে সেটাকে ঠেকানোর কাজ আমেরিকান এই এয়ার ডিফেন্সের। আর সেই এয়ার ডিফেন্সকেই খেয়ে দিয়েছে ইরানের ড্রোন। ইরানের শাহেদ 136 ড্রোনগুলো বরাবরই ইন্টারসেপ্ট করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে প্রচার করা হয়েছে তাদের ড্রোন অ্যাকশনের ভিডিও। আমরা সেই ধরনের কয়েকটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, গতকাল রাতে ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত মার্কিন ঘাঁটিগুলো, বিশেষ করে ইরাকের এরবিলে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ইরাকের এরবিলে হামলার ঘটনায় অবশ্য ইরাকের প্রধানমন্ত্রী ইরানের তীব্র সমালোচনা করেছেন। সাম্প্রতিক সময়ে ইরাকের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মার্কিনপন্থী একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গত সপ্তাহে সফর করে এসেছে ইরাকের প্রধানমন্ত্রী। তারপর আজকে ইরাকের প্রধানমন্ত্রী ইরানকে তীব্র ভাষায় নিন্দা করেছে ইরাকের ভেতরে হামলা করার জন্য। এতদিন ধরে ইরাক ইরানের একজন ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু নতুন প্রধানমন্ত্রী একটা বার্তা দিচ্ছে ইরাক ইরানের অক্ষ থেকে সরে আবার মার্কিন অক্ষর দিকে চলে যেতে পারে। এদিকে আমাদের কাছে যে সংবাদ আসছে তাতে ইরানের মেজর জেনারেল সাফাবি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে। তিনি বলেছেন আমেরিকার জন্য একটা চোরাবালি প্রস্তুত করছে প্রতিরোধক। আমেরিকার এখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী আকবর বেলাইতি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেই খেলায় নামছে সেই খেলায় সুবিধা করতে পারবে না। ইরান যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এদিকে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার তিনি দাবি করেছেন যে যুদ্ধ এবং কূটনীতিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ইরান তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তার জাতীয় স্বার্থ উদ্ধার করবে। প্রিয় দর্শক, সংবাদে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের গতকালকের আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা অপারেশন লাইটিং বা বজ্রপাতের 10ম পর্যায়ের ঘোষণা দিয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আরাস ড্রোনগুলো কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর রাডার সিস্টেম, পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে ইরান। এই ঘাঁটির প্রতিরক্ষা ও সুরক্ষার দায়িত্ব ছিল পেট্রিয়ট সিস্টেম এবং এটি MQ-9 সহ বিভিন্ন বিমান এবং ড্রোন পরিবহন করত। এছাড়া হামলার আরেকটি ঢেউয়ে বাহরাইনের শেখ ইসা ঘাঁটির প্রতিরক্ষা সাইটে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর সুপার হক রাডার এবং পেট্রিয়ট স্থাপনা ও সিস্টেম সহ যোগাযোগ রাডার সিস্টেমগুলো ইরানের ড্রোনের টার্গেটে পরিণত হয়েছিল। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের একটি ওয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে এবং ইরানের প্রতিরক্ষা স্থাপনাগুলোকে টার্গেট করেছে আমেরিকা। আমেরিকার টার্গেট হলো হরমুজ প্রণালীর আশেপাশে থাকা ইরানের সামরিক স্থাপনাগুলো। ইরান যেন হরমুজ প্রণালীর দিকে কোনো আক্রমণ না চালাতে পারে। কিন্তু
এটা কি সফল হওয়ার মতো একটি বিষয়? হরমুজের তীরবর্তী সবগুলো বিমান ঘাঁটি কিংবা ডিফেন্স ঘাঁটিও যদি ধ্বংস করে দেওয়া হয়, ইরানের হাতে যে পরিমাণ শাহেদ 136 ড্রোন রয়েছে, সেই ড্রোনগুলো দিয়ে ইরান সহজেই দূর থেকে হলেও হরমুজে আক্রমণ করার মতো ক্যাপাসিটি রাখে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলার পরও ইরান তাদের মিসাইল সিটিগুলো থেকে মিসাইল নিক্ষেপণ অব্যাহত রেখেছে। জর্ডান সরকার দাবি করেছে তারা ইরান থেকে আসা অন্তত 8টি মিসাইল ইন্টারসেপ্ট করেছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, ইরান শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে হামলা করছে। জয়া সুলতানা, ইরান কোন মুসলিম রাষ্ট্রের সরকারি স্থাপনায় কিংবা বেসরকারি স্থাপনায় কি হামলা করছে? ইরানের টার্গেট সেই মুসলিম নামধারী রাষ্ট্রগুলো, যেই রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়েছে, যেই ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা করা হচ্ছে। কুয়েত থেকে, বাহরাইন থেকে ইরানে হিমার্স মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইরান পাল্টা হামলা চালিয়ে হিমার্স মিসাইলের লঞ্চার প্যাডগুলো ধ্বংস করেছে। এই বিষয়টুকু বোঝার ক্ষমতা কি মানুষের নেই? ইরানের এই যুদ্ধ মুসলিম কোন দেশের বিরুদ্ধে নয়, বরং আরবের যেই মুসলিম রাজা বাদশারা নিজের গদি টিকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়েছে, এবং যেই ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা হচ্ছে, ইরান পাল্টা হামলায় সেগুলোকেই টার্গেট করছে। প্রিয় দর্শক, আমেরিকা যখন আহ ইরানে হামলা চালাচ্ছে, সেই সময় বন্ধ নেই ইসরায়েলের হামলা। ইসরায়েল এদিক দিয়ে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে। গতকাল রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলার যে চিত্রগুলো আমাদের কাছে এসেছে, সেটা ভয়াবহ। প্রতিনিয়তই যুদ্ধবিরতির লঙ্ঘন চলছে গাজায়, জুলুম নির্যাতন চলছে পশ্চিম তীরেও। তবে এইদিকে একটি আশার আলো সিরিয়া থেকে। সিরিয়া তাদের গোয়েন্দা সংস্থার নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে আব্দুল কাদের নামে একজন চৌকস গোয়েন্দা কর্মকর্তাকে। সিরিয়ার সাবেক গোয়েন্দা প্রধানকে ট্রান্সফার করা হয়েছে বা প্রমোশন দেয়া হয়েছে সিরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর হিসেবে। চলুন দেখে আসি সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান আব্দুল কাদের কে। ইসরায়েলের সাথে একটা খেলা বাকি আছে সিরিয়ার। সেই খেলায় সিরিয়া প্রতিনিয়ত নিজেদের শক্তিকে সুসংহত করছে। এখন পর্যন্ত সিরিয়া দামেস্ককে এবং সিরিয়ার শহরগুলোকে সব ধরনের সন্ত্রাসী আক্রমণ থেকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে, এবং সিরিয়ার গোয়েন্দা সংস্থা দ্রুত শক্তিশালী হচ্ছে। বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে সিরিয়াতে অস্থিরতা তৈরির যে চেষ্টা ছিল, সেই চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে সিরিয়ার গোয়েন্দা সংস্থা। আমাদের এক দর্শক বেলুচিস্তান নিয়ে প্রশ্ন করেছেন। আজকের লাইভের শেষ দিকে বেলুচিস্তান নিয়ে একটু কথা বলতে চাই। বেলুচিস্তানের নাকি 85% জায়গা দখল করে নিয়েছে বেলুচিস্তানের গেরিলা বাহিনী। এই ধরনের সংবাদ প্রচার করছে বাংলাদেশের কিছু মিডিয়া। এই মিডিয়াগুলো কারা? এই মিডিয়া সময় টিভি, কালের কণ্ঠ সহ ফেসিবাদের দালাল সেই মিডিয়াগুলো, যারা দিল্লির নিউজগুলোকে হুবহু অনুবাদ করে। আপনি নিউজগুলোর সূত্রের দিকে যদি তাকান, সেখানে বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স এইরকম তথ্যসূত্র পাবেন না। পাবেন এনডিটিভি, মুদির মিডিয়া, যেটাকে ভারতীয়রা তামাশা করে বলে গুদির মিডিয়া। এই গুদির মিডিয়া যখন পাকিস্তান ভারত যুদ্ধ হয়, তখন তারা কত যে গুজব রটিয়েছে, সেগুলো দেখে ভারতের মূর্খ দর্শকরাই শুধুমাত্র আনন্দিত হয়েছে, যারা বিজেপির সাপোর্টার।
এবং ভারতের মিডিয়ার এই ধরনের মিথ্যা সংবাদের কারণে ভারতের নাগরিকদের কাছেই এইসব মিডিয়ার বিশ্বাসযোগ্যতা শূন্যের কোটায়। বেলুচিস্তানের মতো একটা প্রদেশের 85% নাকি দখল করে ফেলেছে বেলুচ লিবারেশন আর্মি, এবং তারা 200 কয়লার খনি দখল করে ফেলেছে, 100 কি খনি দখল করে ফেলেছে। এই ধরনের গাল গল্পগুলো শুধু ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। বেলুচিস্তান